জটেশ্বর শিব মন্দিরের পাশে কালী মাতার পূজা হয়। শিবের পাশে কালী মাতার পূজা হয়। হচ্ছে পবিত্র দেবভূমি, দ্বাদশ কুণ্ড বিশিষ্ট 12টা ছোটো বড় 12টা কুণ্ড তৎকালীন ছিল, এখন বর্তমানে আছে, কিন্তু সেই কুণ্ডের যে মাহাত্ম্যগুলো, সেই মাহাত্ম্যগুলো এখন আর নেই। এই মাহাত্ম্যগুলো এটা হচ্ছে গুপ্তকাশী, এটা হলো গুপ্তকাশী, এটাকে গুপ্তকাশী বলে। এটা হচ্ছে যোগী খুশিনাথজির সম্ভবত সমাধি। এখানে অনেকের সমাধি আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরল। দিক দিয়েছিল সেই সমস্ত শিলমৌল বহুত এই মাটির নিচে আছে, যার জন্য এখানে খনন কার্য করা যায় না। ধন্যবাদ। নমস্কার। আদেশ আদেশ আদেশ। মেমারি লোকাল 8:35-এর 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আজ আমার গন্তব্যস্থল পান্ডুয়া। হাওড়া থেকে মেমারি লোকাল ছেড়ে দিল। আজ আমি আপনাদের নিয়ে যাব পান্ডুয়া, সেখানে আপনাদের দর্শন করাবো জটেশ্বর শিব মন্দির। হাওড়া থেকে মেমারি লোকাল ছেড়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মে। আমার গন্তব্যস্থল পান্ডুয়া। পান্ডুয়া জটেশ্বর মন্দির নিয়ে যাব একটি ঐতিহাসিক স্থান। হুগলি জেলার ছোট পান্ডুয়ায় অবস্থিত। এটা মূলত একটি শিবের মন্দির এবং সাথে কিছু কিংবদন্তি ঐতিহাসিক ঘটনা জড়িত। মন্দিরটি কবে কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না, তবে এটা বহু প্রাচীন এই অঞ্চলের ইতিহাসে সম্পর্কিত। মেমারি লোকাল 10টা 19-এ এসে পান্ডুয়ায় পৌঁছালো, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তা আজকে আপনাদের নিয়ে যাব মহানদ। এই যে ট্রেন এসেছিল সেই ট্রেন চলে যাচ্ছে, দেখুন। চলুন আজ আপনাদের নিয়ে যাই মহানদ জটেশ্বর মন্দির। 2 নম্বরে দিয়েছে, আপনাদের হাওড়ার দিকে এগিয়ে যেতে হবে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়ে আপনাদের নিয়ে যাব মহানদ জটেশ্বর মন্দির। এই হলো ওভারব্রিজ, যে দেখাচ্ছে স্টেশনটা। ওভারব্রিজ দিয়ে বাঁ দিক দিয়ে নেবে, তারপর নিয়ে যাব। এই স্টেশন থেকে বেরিয়ে সোজা এগোবেন। টোটোওয়ালা আমাকে বলল একা যেতে গেলে, টোটোওয়ালা বলল একা গেলে বেশি ভাড়া দিতে হবে। আমি এগিয়ে গিয়ে ট্রেকারে করে আপনাদের আজ নিয়ে যাব জটেশ্বর মন্দির। এটা হলো স্টেশন রোড, এই বরাবর সোজা হেঁটে যেতে হবে। নজরুল পল্লী হয়ে যেতে হবে, এই সোজা বরাবর হেঁটে এসে রেলগেটের সামনে ট্রেকারে উঠে আজ আপনাদের নিয়ে যাব। ট্রেকারের ভাড়া পড়বে 20 টাকা জনপ্রতি। তাই মহানদ জটেশ্বর মন্দিরের উদ্দেশ্যে আজ আপনাদের নিয়ে যাচ্ছি। চলুন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে যাব। জটেশ্বর মন্দির নিয়ে যাচ্ছি। প্রাচীনতম পান্ডুয়ার এই মন্দিরটি হুগলি জেলার একটি প্রাচীন স্থান হিসাবে পরিচিত। এটি বাংলার সুলতান যুগের আগের ইতিহাস বহন করে। দেখুন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আপনারা এই গ্রাম্য পরিবেশে এই মন্দিরে চলে যাবেন। এই আমরা পৌঁছে গেছি মহানদ চৌমাথা। এই চৌমাথা থেকে আপনাদের আজ নিয়ে যাব প্রাচীনতম জটেশ্বর শিব মন্দির। এইখান থেকেই নিয়ে যাব। অন্নপূর্ণা মন্দির মিষ্টান্ন ভাণ্ডার হয়ে 2 পায়ে হেঁটে জটেশ্বর মন্দির পৌঁছে যাবেন। দ্বারবাসিনী, মহানাদ, ফালাসিনা এই ট্রেকারে করে আপনারা এই মন্দিরে চলে আসবেন। জটেশ্বর কৃষক বাজার, জেলা হুগলি পড়বে, সোজা যাবে। জটেশ্বর মন্দিরে ঢোকার তোরণ, এইখান দিয়ে আপনাদের সোজা নিয়ে যাব জটেশ্বর মন্দিরে। চলুন আজ আপনাদের জটেশ্বর মন্দিরে এনেছি।
কালী মন্দির মানে মহারাজ জাততলায় তৈরি হয়েছে 1390 সালে বাংলা। তো মহারাজ জাততলা আমরা কজন সঙ্গে এই হচ্ছে মা কালীর যে মন্দির আছে সেইটা আপনাদের আগে দর্শন করাচ্ছি। এখানে হোমকুণ্ডু গড়ে উঠেছে, মহানাথ কালী মন্দির নামেই পরিচিত। এখানে দেবী কালীর পূজা করা হয় জটেশ্বর শিব মন্দিরের সাথেই। এ হলো কালী মন্দিরের চূড়া, পদ্ম ওপরে একটা ঘট আর ডাব বসিয়ে ত্রিশূল লাগানো আছে। আর রামকৃষ্ণদেব, মা শারদা আর মা কালীকে ফুটিয়ে তুলেছে পাথরের কাজ করে। চূড়া বিশিষ্ট কালী মন্দির। আর এই জটেশ্বর মন্দিরের ভৈরব। জটেশ্বর মহানাথ নাট মন্দির হুগলি জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে শিবের পুজো করা হয় এবং এটি নাথ যোগীদের একটি ঐতিহ্য স্থান। জটেশ্বরে শিবের উদ্দেশ্যে নিবেদিত শিব মন্দির রয়েছে। মহানাথ সম্প্রদায়ের নাথ সম্প্রদায়ের দেবতা হলেন জটেশ্বর শিব। জটেশ্বর শিব মন্দিরটি কখন নির্মিত হয়েছিল তা জানা যায়নি, তবে মন্দিরের স্থাপত্য বিবেচনা করে ধারণা করা হয় যে এটি 18 শতকের মাঝামাঝি সময় নির্মিত হয়েছিল, যদিও পরে মন্দিরটি সংস্কার করা হয়েছে। এই মহানাথ জটেশ্বর মন্দিরে মহারাজরা এই ঘরে থাকে। এই ঘরে মহারাজদের থাকার ঘর, আর এটা কার্যালয়ও বলতে পারেন। কার্যালয় আর মহারাজরা থাকেন। আর এইখানে একটা তুলসী মঞ্চ আছে ঠিক মহারাজরা থাকার পাশে। আর এই চূড়া বিশিষ্ট দেখুন। মন্দিরটি রেখা ধরনের অসামান্য কুর্নিশ অনুসরণ করে। এর একটি বক্র কুর্নিশ প্রশস্ত খাড়া ধরনের রয়েছে। মন্দিরটি মহেশের জগন্নাথ মন্দিরের সাথে মিল রয়েছে। মন্দিরটি চতুর্দিক প্রদক্ষিণ বিষ্ণু চক্র ওপরে ত্রিশূল বিরাজ করছে। সত্যম শিবম সুন্দরম লেখা আছে। নতুন কত পুরনো মন্দির, এটাকে নতুনভাবে ওয়ালগুলো রিপেয়ারিং করে তুলে ধরেছে কড়িকাটে। পুরো মন্দিরটাকে আপনাদের কাছে তুলে ধরছি। এই মন্দিরের গর্ভে ঢোকার মুখেই ওং, তারপরে ঘটের ওপরে ডাব লাগিয়ে, তারপরে শঙ্খ, স্বস্তিক চিহ্ন, ত্রিশূল সব কাজ করে তুলেছে। মন্দির গর্ভে প্রবেশ করেছি। বহুত পুরো প্রাচীনতম এই জটেশ্বর বাবার মন্দির। আর এখানে দেখুন যে নন্দী বাবাজি আছে, বিরাজ করছে। আর কত শিবশিলা আছে এই মন্দির। মহারাজ বাবাকে বলবো কিছু বলতে এই মন্দির সম্বন্ধে। উনি আমাকে সহযোগিতা না করলে আমি সেরকম কিছু বলতে পারবো না। আমি মহারাজজিকে বলবো কিছু মন্দির সম্বন্ধে বলতে। মহারাজ, আমি একটা ছোট্ট চ্যানেল চালাই, আপনার পরিচয় দিয়ে এই মন্দির সম্বন্ধে দু চার কথা বলুন। কখন খোলে, আর কি কি শ্রাবণ মাস বহু দূর দূরান্ত থেকে ভক্ত আসবে, কোন সময় আসবে, আর কতক্ষণ খোলা থাকে, আর আপনাদের ভোগের ব্যাপারটাও বলে দেবেন, খোলা আর বন্ধ সময়টা বলে দেবেন। আচ্ছা, আমি বর্তমানে আমার নাম হচ্ছে যোগী ব্রহ্মনাথ। আমি নাথ সম্প্রদায়ের একজন সন্ন্যাসী। এই নাথ সম্প্রদায়ের হেড অফিস হচ্ছে হরিদ্বার, উপকার্যালয় হচ্ছে গোরখপুর। যে গোরখপুরে যে গোরখনাথ মন্দিরে বর্তমান সেবায়িত মহন্ত যোগী আদিত্যনাথ এবং উত্তরপ্রদেশের চিফ মিনিস্টার, উনি আমার এই যোগী মহাসভার, নাথ সম্প্রদায় যোগী মহাসভার প্রেসিডেন্ট। আচ্ছা, এই যে জটেশ্বরনাথ যে শিব মন্দির, এই জটেশ্বরনাথ শিব মন্দির আমি যতটা হচ্ছে পবিত্র দেবভূমি, দ্বাদশ কুণ্ড বিশিষ্ট
12টা ছোটো বড়ো 12টা কুণ্ড তৎকালীন ছিল, এখনও বর্তমানে আছে, কিন্তু সেই কুণ্ডের যে মাহাত্ম্যগুলো সেই মাহাত্ম্যগুলো এখন আর নেই। এই মাহাত্ম্যগুলো গুপ্ত যুগে মুঘল যুগে যখন মুঘল আক্রমণ হয়েছিল জাহাঙ্গীরের টাইমে, ওই সময় আশপাশে যে সমস্ত মন্দির ছিল সেই সমস্ত মন্দিরগুলোকে ভেঙে দিয়ে উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের পুত্র কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন এই মন্দির 436 শতাব্দী, এবং এই বাবার এই বিগ্রহ স্থাপনা করেছিলেন। এই জায়গাটার নাম হচ্ছে মহানাথ, এবং এই মন্দিরের বা ঠাকুরের নাম হচ্ছে জটেশ্বর নাথ শিব ঠাকুর হয়েছিল। এই মন্দিরটা আছে, এই মন্দিরকেও ধ্বংস করা হয়েছিল। বাবার বিগ্রহকে চেন দিয়ে বেঁধে রণহস্ত দিয়ে টানানো হয়েছিল উপরে ফেলবার জন্য। ওই সময় বাবা পিছনে ঝুঁকেছিলেন, যার জন্য আজও বাবা সেই পিছনেই ঝুঁকে আছেন। যে এই হচ্ছে মন্দিরের বিশেষতা। আর পিছনে আমাদের একটা বড় মন্দিরের উত্তর দিকে পিছনে একটা বড় সরোবর আছে, যে সরোবরটার নাম হচ্ছে বশিষ্ঠগঙ্গা। তৎকালীন এই মন্দিরের সেবায়িত মহান্ত ছিলেন যোগী বশিষ্ঠনাথ। যেই বশিষ্ঠনাথ আমাদের বীরভূম ডিস্ট্রিক্টে যে তারাপীঠ যে মায়ের প্রতিষ্ঠাতা যোগী বশিষ্ঠনাথ, এবং বশিষ্ঠনাথজি আমার এই মন্দিরে মহানাদে যার জীবন্ত সমাধিও আজ বর্তমান। এই জটেশ্বর শিব ঠাকুরের রাজরাজাদের দান করা বহু সম্পত্তি এককালীন ছিল। আপনারা আগিয়ে আসুন, এই মন্দিরকে রক্ষা করুন। এই মন্দিরের ঐতিহাসিক মন্দির, সুপ্রাচীন মন্দির। এই মন্দিরে জটেশ্বর শিব ঠাকুরের রামান বিরাজমান, এবং আমি বর্তমান সেবায়িত মহান্ত যোগী ব্রহ্মনাথ। আমি নাথ সম্প্রদায় এখন সন্ন্যাসী। আদেশ আদেশ আদেশ। ভোর 3টের সময় খোলা হয়, যেটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ভোর 3টে থেকে সকাল 6টা অবধি। ভোর 3টের সময় এই মন্দির খোলা হয় এবং বাবার পূজা পাঠ মঙ্গল আরতি হয়। আচ্ছা, এই মন্দিরের দ্বিতীয়বারে সেবা পূজা হয় বেলা 9টার সময়, 9টা থেকে 11টা অবধি। সন্ধে 6টা সাড়ে 6টার সময় আরতি, মন্দির পরিষ্কার করে বাবাকে স্নান করে মন্দির সন্ধে 8:30 বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই মন্দিরের বাৎসরিক উৎসব হচ্ছে শিব মন্দির বলে ফাল্গুন মাসে শিবরাত্রি হচ্ছে মুখ্য প্রধান উৎসব। এই শিবরাত্রিকে উপলক্ষ করে এখানে একটা বৃহত্তম ঐতিহাসিক মেলা বসে, যে মেলায় বহু দোকান পাখানি বসে, এবং এই মেলাকে কেন্দ্র করে এই জায়গায় একটা বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের নাম হচ্ছে চাঁদতলা। চাঁদ মেলাকে কেন্দ্র করে এই মেলার নাম হচ্ছে চাঁদতলা। এই মেলা এত সুপ্রাচীন যে এই মেলাতে রাজা কৃষ্ণচন্দ্র এবং গোপাল ভাঁড় এই মেলায় এতে হল প্রথম উৎসব বাৎসরিকের। দ্বিতীয় হচ্ছে চৈত্র মাসে বাসন্তী পূজা এবং অন্নপূর্ণা পূজা। এখানে মা অন্নপূর্ণা বিরাজমান। এটা হচ্ছে গুপ্তকাশী মা অন্নপূর্ণার মন্দিরে আমি দেখাবো, মন্দিরে নিয়ে যাব। এটা গুপ্তকাশী, যার জন্য বাসন্তী পূজার অষ্টমীর দিনকে মা অন্নপূর্ণা পূজা হয়, এবং ওই দিনকেই মা অন্নপূর্ণা প্রসাদ ভোগ এখানে খাওয়ানো হয়, বিতরণ হয়, এবং বহু ভক্ত সমাগম হয়। কলকাতা থেকে এবং সারা পশ্চিমবাংলা থেকে বহু ভক্ত সমাগম এখানে হয়। এটা হলো দ্বিতীয় উৎসব। তৃতীয় উৎসব হচ্ছে যে এই যে শ্রাবণ মাস চলছে, এই শ্রাবণ মাসের গতকাল গেছে প্রথম সোমবার, শেষ সোমবার হচ্ছে আগামী ইংরাজি আগস্টের 11 তারিখ শেষ সোমবার। এই শেষ সোমবারে এখানে নাট মন্দিরে, বিরাট যে সামনে নাট মন্দির আছে, এই নাট মন্দিরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণ হয়। ওই দিনকে খিচুড়ি প্রসাদ, পরমান্ন প্রসাদ ভক্তবিন্দুদেরকে পরিবেশন প্রসাদ বিতরণ করা হয়। এই হচ্ছে বাৎসরিক উৎসব। মেন উৎসব হচ্ছে 11ই আগস্ট হচ্ছে লাস্ট শেষ সোমবার। কটা থেকে শুরু হবে ওটা? এটা বেলা 9টা থেকে শুরু হবে, বেলা 9টা থেকে বেলা 1:30 অবধি। আচ্ছা, শ্রাবণ মাসে আপনাদের খোলার সময় কত? সোমবার? হ্যাঁ, শ্রাবণ মাসের সোমবার আমাদের যে ভোর 3টে থেকে 4টে মঙ্গল আরতি পূজা হচ্ছে, 4টা থেকে মন্দির খুলে যায় এবং সন্ধ্যে 8:30টার সময় বন্ধ হয়। সারাদিন মন্দির খোলা থাকে, সারাদিন সোমবার করে সারাদিন খোলা থাকে। আর এমনি দিনেও খোলা থাকে। এই কোলেস্ট্রল গেটটা দেওয়া থাকে। হ্যাঁ, যদি কেউ পূজা দিতে আসে, পূজারি তো 9টা থেকে 11টা পর্যন্ত থাকে, কার্যালয়ে গিয়ে দেখা করলেই হয়ে যায়। হ্যাঁ, পূজারি তো 11 থেকে 9টা পর্যন্ত, 9টা থেকে 11টা পর্যন্ত থাকেন। এবার পূজারি করে চলে গেলে ওই সময় যদি কেউ পূজা দিতে আসেন, তখন আমি নিজেই তার পূজা করে দিই। আচ্ছা, মন্দিরের ভোগ প্রসাদ বলতে কি? আচ্ছা, এই মন্দিরে ভোগ প্রসাদ বলছে
প্রাচীনে কী ছিল সেটা আমি অবগত না, তবে বর্তমানে শিব ঠাকুরের এমনিতে কাটা নৈবেদ্য বা অন্নপ্রসাদের ভোগ হয় না, এখানে ফল মিষ্টি দিয়ে ঠাকুরের ভোগ লাগানো হয়। ফল মিষ্টি। ফল মিষ্টি। আচ্ছা, আর একটা বছরে পুরানো 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 মানে কোন যুগ থেকে শুরু হয়েছে? গুপ্ত যুগে কুমারগুপ্ত নির্মাণ করেছিলেন। কুমারগুপ্ত উজ্জয়িনী রাজা বিক্রমাদিত্যের পুত্র কুমারগুপ্ত 436 শতাব্দে এই মন্দির নির্মাণ করেছিলেন। আর এটা তো আপনারা মেরামত করেছে, সংস্কার হয়েছে। মন্দিরের প্রধান আকর্ষণ হল পুনর্গঠিত বিশাল জটেশ্বর মন্দির, যার চতুর্দিকে প্রদক্ষিণ পথ সহ রয়েছে। মন্দির পিলার বিশিষ্ট কত বড় নাট মন্দির, একচালা নাট মন্দির, কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মন্দির। আজ থাকাকালীনই এই নাট মন্দির তৈরি হয়েছে। এবারে আপনাদের নিয়ে যাব শ্রী শ্রী মা অন্নপূর্ণার মন্দিরে। দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। আর মা অন্নপূর্ণার কাছে শিব চাইছে ভিক্ষ, সেটাও এই ফুটিয়ে তুলেছে পাথর দিয়ে। আর এই মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। চলুন মা অন্নপূর্ণার মন্দিরে প্রবেশ করি। মা অন্নপূর্ণা আর শিব হচ্ছে কোষ্ঠী পাথরে, কাশী বিশ্বনাথ এটা। আর কোষ্ঠী পাথরের তো এটা, কোষ্ঠী পাথরের তৈরি। আর এখানে বুদ্ধ ও শরণং গচ্ছতি সেটাও আছে পাথরের। আর এখানে হচ্ছে শিবলিঙ্গ যেটা আছে সাদা বর্ণ। আর হচ্ছে আপনার এখানে যে নন্দী বাবাজি বিরাজ করছে সেও সাদা পূর্ব বর্ণ। কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এটা হচ্ছে গুপ্তকাশী। এইটা হলো গুপ্তকাশী, এটাকে গুপ্তকাশী বলে। বর্তমান যে অন্নপূর্ণা মন্দিরে আমি দাঁড়িয়ে আছি এবং মায়ের সম্পর্কে কিছুটা আমি কথা আপনাদের সামনে তুলে ধরছি। এই মন্দির ছিল আমাদের মন্দিরের পিছনে উত্তর দিকে যে সরোবর আছে বশিষ্ঠগঙ্গা, সেই বশিষ্ঠগঙ্গা সরোবরের দক্ষিণ তীরে ছিল এই মন্দির। তো সেই মুঘল আক্রমণ যখন হয়েছিল 1296, তো সেই মুঘল আক্রমণ মুঘলের সৈন্যের প্রধান সেনাপতি ছিল জাহাঙ্গীরের প্রধান সেনাপতি ফিদাই খান। সেই ফিদাই খান নির্দেশে এই মন্দির ধ্বংস করা হয়েছিল। তো দক্ষিণ তীরে যে মন্দির ছিল সেই মন্দিরকে ওই সময় ধ্বংস করা হয়েছিল। এবং তৎকালীন যিনি সেবায়িত মহান্ত ছিলেন তিনি এই বর্তমানে যে মন্দিরে মা আছেন এই মন্দিরে নিয়ে এসে স্থাপনা করেছিলেন। এটা প্রবাদ আছে যে কাশী বিশ্বনাথ এবং মা অন্নপূর্ণা এখানে এসেছিলেন। এবং এটাকে গুপ্তকাশী কেন বলা হয়, মানে আমাদের কাছে এই বটবৃক্ষে একসময় ক্রঞ্চ এবং ক্রঞ্চি নামে দুই পাখি বাস করত। একটু মানে দীর্ঘ হয়ে যায় বলতে গেলে। তো ওই ক্রঞ্চি যখন গর্ভবতী হলেন তখন তার শঙ্খের মাংস খেতে ইচ্ছা হয়। তো ক্রঞ্চকে বলে, স্বামীর কাছে আবেদন রাখে যে আমার শঙ্খের মাংস খেতে ইচ্ছা হচ্ছে, তা তুমি আমাকে শঙ্খের মাংস খাওয়াও। তো ক্রঞ্চ দেখলো যে শঙ্খ তো এখানে পাওয়া যাবে না, বহু দূর এখানে সমুদ্র, সেই সমুদ্র থেকে শঙ্খ কীভাবে উনি নিয়ে আসবেন। তো ওনার স্ত্রীকে উনি স্তোত্রবাক্য দিতে থাকেন, ঠিক আছে তোমার যদি ইচ্ছা হয়েছে আমি তোমাকে শঙ্খের মাংস খাওয়াবো। তো এইভাবে চলতে থাকে কথাবার্তা। মাঝে মাঝে ওনার স্ত্রী ক্রঞ্চি বলে কি গো তুমি শঙ্খের মাংস আনবে না? একদিনকে ওনাকে আষ্টি পৃষ্ঠে ধরেছেন যে আমাকে আজকে শঙ্খ মাংস খাওয়াতেই হবে। তখন ক্রঞ্চি কী করলো, বলে ঠিক আছে আমি যাচ্ছি আনতে। তো ক্রঞ্চ মানে উড়ান দিল সমুদ্রের দিকে, ক্রঞ্চ আর ফিরে আসে নাই। আচ্ছা, ইতি অবসরে এদিকে কী হয়েছে, দীর্ঘদিন ব্যতীত হওয়ার পর ওই ক্রঞ্চি যে অন্তঃসত্ত্বা ছিলেন, গর্ভবতী ছিলেন, তো দুইটা ডিম্বক প্রসব করেছেন। সেই ডিম্বক দুইটা তা দিয়ে যথারীতি টাইমে তাদের দুইটা বাচ্চা হয়েছে। এবং সেই বাচ্চা দুটো স্বাবলম্বী হলে পরে তখন সেই বাচ্চা দুটো তার মায়ের কাছে জানতে চায় তার পিতৃ পরিচয়, যে বা আমাদের বাবা কোথায়। তখন ওই ক্রঞ্চি অশ্রুত চোখে তখন বলেন যে বাবা, তোমরা গর্ভস্থ ছিলে তখন আমার এই মাংস খেতে ইচ্ছা জন্য তোমার বাবা আমার যেতে শঙ্খ আনতে গিয়েছিলেন, তো সেই যে গিয়েছিলেন তারপরে আর ফেরেন নাই। তখন বাচ্চা দুটো বললো তোমার শঙ্খের মাংস খেতে ইচ্ছা হয়েছিল, তো তোমার ইচ্ছা আমরা পূরণ করব। বাচ্চা দুটো তখন আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে
যখন উড়ান দিতে শিখলো, দীর্ঘ পথ তারা উড়ান দিতে লাগলো, ঢেলা মাটি মুখে করে নিয়ে আকাশে উড়ান দিচ্ছে, আস্তে আস্তে শক্তি বাড়াচ্ছে। এইভাবে তারা একদিনকে দুইজন মিলে গেল সমুদ্রে এবং সমুদ্রে শঙ্খ তুলে নিয়ে এসে মাকে খাওয়ালো এবং দুজনে মিলে খেলো। সেই যে শঙ্খটা এই বটগাছের মগডালে সেই খোলটা লেগেছিল। সেই খোলটায় একদিন আকাশে এমন দিগন্ত থেকে মেঘমণ্ডল, ছোটা ঘন মেঘমণ্ডল মানে আকাশে ঘনীভূত হয়েছে, যেমন গ্রীষ্মকালে আকাশে চারিদিক থেকে ঝড়ো বেগ শুরু হলো, ঝোড়ো হাওয়া চলতে শুরু করলো। সেদিনকে সেই রকম ওই শঙ্খের মধ্যে ওই দিগন্তের হাওয়া প্রবেশ করে শঙ্খ আপনি বাজতে শুরু করে, নিনাদ শব্দ। আর এমন শব্দে বেজেছিল যে সেই শব্দে সংকুচিত হয়ে এবং সেই সময় বহু জীবজন্তু ওই শঙ্খের আওয়াজে মারাও পড়ে গিয়েছিল। ওই শঙ্খের উৎস জানতে সমস্ত দেবতা একত্রিত হয়েছিলেন এই জটেশ্বর শিব মন্দিরে, এবং সেই সময় কাশী বিশ্বনাথ মা অন্নপূর্ণা এখানে এসেছিলেন। সেই জন্যই অন্নপূর্ণা আর মা আর কাশী বিশ্বনাথ প্রতিষ্ঠিত, গুপ্ত কাশী বলা হয়। এটা হচ্ছে যোগী খুশিনাথজির সম্ভবত সমাধি। এখানে অনেকের সমাধি আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। মানে খুশিনাথজি ওনার নামে এই যে দেখুন, ওনার নামে আছে। খুশিনাথজি থাকাকালীন এই মন্দিরের বারান্দা নির্মাণ করেছিলেন। ওনার নেম প্লেট ওখানে লাগানো আছে। নেম প্লেট দেখুন, হিন্দিতে আছে। কোন তারিখটা পাবেন, লাইটটাকে সাইড করলে পারে। এই যে তারিখটা দেওয়া আছে, দেখে নিন কত আছে, দেখে নিন আপনারা। এই অন্নপূর্ণা মন্দিরও দেখুন সংস্কার হয়েছে, পাথর দিয়ে করে সবই সংস্কার হয়েছে। মন্দির পুরো সংস্কারই হয়েছে এখানকার। রাজা মহেন্দ্র নারায়ণ নাথের সমাধি মন্দির এটা দেখুন। মুঘল টাইমে ইনি ছিলেন মহন্ত। মোগল টাইমে ইনি মহন্ত ছিলেন, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। যোগীর সমাধি বলে, যোগীর সমাধি বলে শিবলিঙ্গ রাখা হয়। দেখুন, যোগীর সমাধি বলে শিবলিঙ্গ রাখা হয় সমাধি মন্দিরে। নির্গত হওয়ার দক্ষিণ দিকে আমি দাঁড়িয়ে আছি বটগাছের নিচে। এই নিচে দেখুন একটা গোল বেদির মতো আছে। এই বেদিটা হচ্ছে মহাকাল ভৈরবনাথের বেদি। যে ভৈরবনাথ কাশীর কৌতুবাল বলা হয় ভৈরবনাথকে। সেই এই মহাকাল ভৈরবনাথের পূজাপাঠ বিশেষভাবে হয়। যে ফাল্গুন মাসে যে শিবরাত্রি হয়, সেই শিবরাত্রির দিনকে বর্তমানে যে সেবায়িত মহান্ত, যেমন আমি এখন বর্তমানে সেবায়িত মহান্ত, এই সেবায়িত মহান্ত যেই কুটিরে থাকেন সেই কুটিরে ফলস্পতি রাজ অভিষেক হয়। রাজ অভিষেক হওয়ার পর এখানে স্থানীয় জমিদার বংশের রুম থেকে নিয়ে আসেন এই ভৈরবনাথ বেদিতে। এখানে এই ভৈরবনাথ বেদিতে শিবরাত্রির দিনকে সন্ধ্যার সময় ভৈরবনাথজির বিশেষ পূজাপাঠ হয়। ওই দিনকে বিশেষ পূজাপাঠ হওয়ার পর ওই ভৈরবনাথজির চরণে চন্দন এবং সিঁদুর নিয়ে রাজার কপালে রাজ তিলক করা হয়, এবং পূজার শেষে এই বেদিকে 7 বার প্রদক্ষিণ করা হয়, 7 বার ঘোরানো হয়। তারপর মেন মন্দিরে নিয়ে গিয়ে মেন মন্দিরে জটেশ্বরনাথ শিব মন্দিরকে 7 বার পরিক্রমা করানোর পর মন্দির ঢুকতেই গর্ভগৃহে প্রবেশ করতেই যে বারান্দা, সেই বারান্দার ডান দিকে রাজ সিংহাসন রাখা হয়। ওই মন্দিরে 7 পা ঘোরানোর পর ওই রাজ সিংহাসনে সেবায়িত মহান্তকে বসিয়ে দেওয়া হয়। এবং প্যান্ডেল থেকে আপনি আসবেন টেকারে, চুচুড়া পান্ডুয়া টেকারে আছে। ওই চুচুড়া পান্ডুয়া টেকারে এসে আপনি মহানাথ চৌমাথায় নামবেন। চৌমাথায় নেমে ডান দিকে মন্দির, 2 মিনিটের রাস্তা। এছাড়া হাওড়া বর্ধমান মেল লাইন লোকালে আপনি নামতে পারেন মগরা থেকে, স্টেশন থেকে ম্যাজিক গাড়িগুলো পাওয়া যায়। ম্যাজিক গাড়িগুলো আসছে মহানাথ চৌমাথায় নামুন। এছাড়া আপনি পান্ডুয়া নামুন। পান্ডুয়া থেকে পান্ডুয়া স্টেশনের গাড়ি থেকে টোটো পাওয়া যাচ্ছে, ওই টোটো ধরে আপনি আসুন মহানাথ চৌমাথা কিংবা জটেশ্বর মন্দির ডাইরেক্ট। এছাড়া আপনি কডলাইন যদি আসেন তাহলে বালি থেকে কডলাইন, হাওড়া বর্ধমান যে কডলাইন, সেই কডলাইনে আপনি এসে নামুন গুড়াপ থেকে তারকেশ্বর চুচুড়াতে 23 নম্বর বাস, সেই 23 নম্বর বাস ধরে এসে আপনি নামুন মহানাথ জাততলায় মন্দিরের সামনেই।
এই হলো আসার পথ, উনি বলে দিলেন। একদম। এই হলো প্রাচীনতম বটবৃক্ষ, দেখুন। দেখুন বিষ্ণু চক্রের ওপরে ত্রিশূল বিরাজ করছে। আছে মন্দিরে। দেখুন মন্দির কিন্তু নতুনভাবে মেরামত করা হয়েছে, মানে সংস্কার করা হয়েছে। দেখুন নিয়ে যাচ্ছি বশিষ্ঠ গঙ্গা দর্শন করাতে। এই হচ্ছে দেবত্ব সম্পত্তি। এই দেবত্ব সম্পত্তি বর্তমান সরকার অধিগ্রহণ করে নিয়ে এই বিশিষ্টনাথজি যোগী বশিষ্ঠনাথজির জীবন্ত সমাধি এইটা। দেখুন কত এভাবে সমাধিটা কত বড়, আর রক্ষণাবেক্ষণের জন্য এখানে করা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এটা কিন্তু লেখা আছে পবিত্র সমাধিস্থল। এখানে প্রস্রাব পায়খানা করতে মানা করা হচ্ছে, বাথরুম ব্যবহার করতে বলছে, জরিমানা 500 টাকা। আদেশ অনুসারে শ্রী শ্রী জটেশ্বর নাথ শিব মন্দির মহানাথ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। আসেন তাহলে পুরুষ মহিলা বাথরুম আছে, এইখানে ইউজ করতে পারেন। গাছগাছালি মনোরম পরিবেশে আপনারা পুরো একটা দিন কাটিয়ে দেবেন। এই ঠাকুরের বাগানে কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এই মন্দিরের পাশেই পবিত্র বশিষ্ঠ গঙ্গা নিয়ে যাচ্ছি আপনাদের। এই যে জটেশ্বরনাথ শিব ঠাকুর মন্দির, এই শিব ঠাকুর মন্দিরের তৎকালীন যোগী বশিষ্ঠনাথজি সেবায়িত মহান্ত পদে ছিলেন, এইটা আমার আনুমানিক ধারণা। তো উনি থাকাকালীন এই কুণ্ড খনন হয়েছিল, যার জন্য ওই যোগী বশিষ্ঠনাথজি নাম থেকে এই কুণ্ডের নাম রাখা হয়েছিল বশিষ্ঠ গঙ্গা। বশিষ্ঠ গঙ্গা কেন? তখন যেই সময় এই কুণ্ড খনন হয়েছিল সেই সময় এই কাছের দিকেই গঙ্গা বহমান ছিল, এবং সেই সময় গঙ্গার সঙ্গে এই বশিষ্ঠ গঙ্গার সংযোগ করানো হয়েছিল, এবং গঙ্গার জল এসে এখানে প্রবাহিত হতো, তাই এই সরোবরের নাম দেওয়া হয়েছিল বশিষ্ঠ গঙ্গা। এবার বশিষ্ঠনাথজিকে বশিষ্ঠনাথজি আমরা জানি যে আমাদের এই পশ্চিমবাংলায় বীরভূম ডিস্ট্রিক্টে যে তারাপীঠে তারা মায়ের যে মন্দির আছে, সেই মন্দিরের প্রতিষ্ঠাতা এবং তারা মাকে স্থাপনা করেছিলেন যোগী বশিষ্ঠনাথ। সেই বশিষ্ঠনাথ পুনরায় প্রত্যাগমন করেন এই মহানাদে, এবং এই মহানাদের যে সমাধির স্থান আপনাদের দেখানো হলো জীবন্ত সমাধি, এখানে এসে তিনি জীবিত অবস্থায় সমাধি নিয়েছিলেন। এই হচ্ছে এই বশিষ্ঠ গঙ্গা। এবং বশিষ্ঠ গঙ্গার উত্তর তীরে একটা সুপ্রাচীন তিতুল গাছ আছে, যেটাকে হিন্দিতে ইমলি গাছ বলা হয়। ওই তিতুল গাছটাই হচ্ছে, ওখানে ছিল ছিন্নমস্তা মায়ের মন্দির, মা কালী ছিন্নমস্তা, সেই ছিন্নমস্তা মায়ের মন্দির ছিল। ওই মন্দির ওই মুঘল যুগে যখন মুঘলরা আক্রমণ করেছিল দিল্লির বাদশাহ জাহাঙ্গীর সময়ে 1296-এ, তো ওই জাহাঙ্গীর তার প্রধান সেনাপতি ফিরাই খাঁকা দিয়ে পাঠিয়েছিল বাংলা আক্রমণ করতে। ওই সময় ছিন্নমস্তা মাতার মন্দির ধ্বংস করা হয়েছিল, এবং পরবর্তীকালে এখানকারই এক ভূমিপুত্র প্রভাষচন্দ্র পাল, যিনি আর্কিওলজি বিভাগের অন্তর্গত কর্মচারী ছিলেন, তো ওই প্রভাষচন্দ্র পালের অনুপ্রেরণায় একবার এখানে খনন কার্য হয়েছিল। তখন ওই তিতুলতলা থেকে ছিন্নমস্তা মায়ের প্রকাণ্ড এক শিলামূর্তি পাওয়া গিয়েছিল, যেই শিলামূর্তি আমাদের ভারতের কোনো এক মিউজিয়ামে নিয়ে গিয়ে সুরক্ষিত রাখা আছে। তো এটা হচ্ছে আমাদের ভারতের আর্কিওলজি বিভাগের সার্ভিসের প্রোটেক্টেড এরিয়া। এখানে খনন কার্য কিছু করা যাবে না, কারণ আজ থেকে 300 বছর আগে একবার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের সময় ধস হয়ে বাড়িঘর সমস্ত দিক দিয়েছিল, সেই সমস্ত শিলমৌর বহুত এই মাটির নিচে আছে, যার জন্য এখানে খনন কার্য করা যায় না। আচ্ছা, ধন্যবাদ। নমস্কার। আদেশ আদেশ আদেশ। আমি যোগী ব্রহ্মনাথ, বর্তমান জটেশ্বর এই শিব ঠাকুর মন্দিরের সেবায়িত মহান্ত। আপনারা আসবেন, মন্দিরে দর্শন করে যাবেন। এই স্থান হচ্ছে সুপ্রাচীন কুষাণ যুগের বহু দ্রব্য মূল্যবান জিনিস চারিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনারা দর্শন করতে পারবেন। এসে আপনারা অবশ্যই আসবেন এই শিব মন্দির দর্শন করতে। আদেশ আদেশ আদেশ। জটেশ্বর কিষাণ বাজার,
দেখুন জটেশ্বর বীজ ভাণ্ডার, এখানে নানা রকম বাজার বসে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই হলো বশিষ্ঠ গঙ্গার ঘাট। দেখুন এক সময় গঙ্গার সঙ্গে যোগাযোগ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ঘাট, কত সুন্দর জলাশয়, পবিত্র জলাশয়। মহানাথ জটেশ্বর মন্দিরে কৃষক বাজার দিয়েও এক গেট আছে, সেখান থেকেও ঢোকা যায় মন্দিরে। নমস্কার বন্ধু, আজ আপনাদের প্রাচীনতম মন্দির দর্শন করালাম, জটেশ্বর মন্দির, বাবা জটেশ্বর। তা এই মন্দির কিভাবে আসতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, এবং মহারাজজি, এখানকার যে মহারাজজি আছেন তিনি আমাকে পুঙ্খানুপুঙ্খ সব ব্যাখ্যা করে দেখিয়ে দিয়েছেন এখানে কোথায় কি আছে, কিভাবে গড়ে উঠেছে, কিভাবে ভোগের ব্যবস্থা আছে, সবই তুলে ধরা হয়েছে। তা আমি একটা ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের এই মহানাথ জটেশ্বর বাবার মন্দির এনেছি আজকে। তা আমি আশা করি এই ব্লগটা একটু বড় হবে, আপনারা স্কিপ করবেন না, ধৈর্য ধরে দেখবেন, পুরনো তথ্য অনেক কিছু জানতে পারবেন। তাই আমি বলবো বন্ধু, একটা করে লাইক করবেন, যত শেয়ার করবেন এরম অনেকে জানতে পারবে। আর বলবো এখনও যারা সাবস্ক্রাইব করেননি, অল বেলটা টিপে দেবেন। অল বেলটা টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর বলবো বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার গন্তব্যস্থলে যাচ্ছি। জয় জটেশ্বর বাবা, জয় জটেশ্বর বাবা, জয় জটেশ্বর।